ওয়েলকাম টু স্কলার একাডেমি। আমি তোমাদের নূর স্যার। আমার সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে। ইকোনমিক্স করাচ্ছিলাম তোমাদের। আজকে বিশেষ কারণে তোমাদের রুটিনে হয়তো ইকোনমিক্স ছিল, তো আজকে বিশেষ কারণে পলিটি করাতে হচ্ছে। পলিটির প্রথম ক্লাস ডেমো হিসাবে নিতে পারো, প্রথম ক্লাস তোমাদের। তো দেখো ইকোনমিক্স কী সেটা যেমন তোমাদেরকে বলেছিলাম, সঙ্গে সঙ্গে তোমাদের এখন যেহেতু পলিটি ক্লাস, তাহলে আমি তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করব। তারপরে তোমাদের যেরকম পরীক্ষায় লাগবে সেরকম আমরা করব। তবে এটা মনে রাখবে যে পরীক্ষাতে তোমাদের কোর্স অনুযায়ী ইকোনমিক্সের থেকে কিন্তু পলিটির প্রশ্ন বেশি থাকবে, এবং পলিটিকে তোমাদেরকে আরও বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং পলিটি মনে রাখাও খুব একটা কঠিন হবে না, কারণ পলিটির ক্ষেত্রে একটার সঙ্গে আরেকটা রিলেট করতে পারবে, একটু ধীরে 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 এগিয়ে যেতে পারবে। আর এটা পাতি বাংলাতেও পড়তে পারবে, তোমরা পুরোটাই বাংলাতে পড়তে পারবে। এখানে তোমাকে তেমন কঠিন কোনো টার্মে যেতে হবে না। তো আমাদের যে সিলেবাস সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। বিশেষ করে আরও ভালোভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু এটা ইন্ডিয়ান পলিটি বলার থেকে আমার বলা সাজবে ভারতের সংবিধান। কারণ আমরা শুধুমাত্র ভারতের সংবিধান, এই যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটা কীভাবে তৈরি হলো, এর ভিতরে কি কি আছে, এইগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, জাস্ট এইগুলোই আমরা মোটামুটি আলোচনা করব তোমাদের সঙ্গে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, সংবিধান যখন কথায় আসে তাহলে সর্বপ্রথম আমাকে বলতে হবে সংবিধানটা তৈরি হচ্ছে কিভাবে। সংবিধান তো নর্মাল একটা, তুমি জানো যে সংবিধান আমাদের ভারতের ক্ষেত্রে সংবিধান হচ্ছে লিখিত, অর্থাৎ আমাদের একটা বই আছে না, একটা পুস্তক আছে যেখানে আমাদের সংবিধানগুলোর নিয়মগুলো পরপর 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 সাজানো আছে বা লেখা আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে, তাহলে কি সব দেশেরই সংবিধান এভাবে লিখিত থাকে? না, কথা হচ্ছে সব দেশের সংবিধান কিন্তু লিখিত না। কিছু দেশ আছে যাদের লিখিত সংবিধান, কিছু দেশ আছে যাদের সংবিধান লিখিত না। যেমন ভারতের ক্ষেত্রে তোমরা জানছো যে ভারতের সংবিধান লিখিত সংবিধান, সেরকম ইউএসএর সংবিধান লিখিত সংবিধান। কিন্তু যদি আমরা ব্রিটিশ সংবিধানের কথা বলি সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু লিখিত সংবিধান নয়। ঠিক আছে? তাহলে ভারতের সংবিধান বৈশিষ্ট্য হচ্ছে, কিছু বৈশিষ্ট্য তোমরা জেনে রাখো। যেমন হচ্ছে ভারতের লিখিত সংবিধান, এবং ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে লেন্দিয়েস্ট, সব থেকে বড় সংবিধান। তাহলে ভারত দেশটা মানে আমাদের এই যে সংবিধান, আমাদের দেশটা কীভাবে চলবে, সংবিধান মানে কি? সংবিধান হচ্ছে আমাদের এই দেশ বা আমাদের এই যে ভারতবর্ষ, এটাকে সঠিকভাবে চালানোর জন্য প্রয়োজনীয় নিয়মাবলী। যেমন তুমি যদি তোমার বাড়িতে থাকো, সেক্ষেত্রে তোমার বাড়ির যে গার্জেন বা যার হাতে বাড়ির নিয়মকানুন চালানোর দায়িত্ব থাকে, সে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রাখে। সেই রকম নিয়মের মধ্যে দিয়ে তোমাদের সেই বাড়ির সমস্ত মেম্বারদেরকে চলতে হয়, তাই না? তবেই একটা বাড়ি কিন্তু সুষ্ঠুভাবে চলে। যদি সেই নিয়মকানুনগুলো ঠিকভাবে না মানা হয় তাহলে কিন্তু সেই বাড়ি ঠিকভাবে চলা সম্ভব নয়। সেরকম ভারতবর্ষের ক্ষেত্রেও, মানে প্রতিটি দেশের ক্ষেত্রেও এরকম একটা সংবিধান থাকা দরকার, যে ক্ষেত্রে সেই সংবিধানগুলো সেই দেশকে সুষ্ঠুভাবে চালাতে সাহায্য করবে। তাহলে আমাদের এই যে সংবিধান আছে, যেটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় সংবিধান, আরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা আস্তে আস্তে যখন বিভিন্ন টপিক আমরা আলোচনা করবো সেক্ষেত্রে তোমরা জেনে যাবে। আজকে প্রথম ক্লাস তো, আজকে খুব বেশি চাপ আমরা যাব না, যেটুকু দরকার উপর উপর আমরা আলোচনা করব যাতে তোমাদের ইন্টারেস্টটা গ্রো হয়। দেখো, ভারতের সংবিধান তৈরির কথা বলতে গেলে আমাকে জানতে হবে গণপরিষদের কথা। কি বললাম? গণপরিষদ। দেখো এখানে লেখা আছে, এই যে গণপরিষদ, যাকে আমরা ইংরেজিতে বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো জিনিসটা কি? প্রথম কথা হচ্ছে এই গণপরিষদেই কিন্তু আমাদের সংবিধান রচনা হয়েছিল। গণপরিষদে যারা ছিলেন তারা রচনা করেছিলেন, আসছি আমি সেই ব্যাপারে। তার মানে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে সেই বডিটা, সেই সংস্থাটা যেটা আমাদের ভারতের সংবিধান তৈরি করে বা লেখে। ঠিক আছে? সংবিধান একদিনে হয়নি, সংবিধান তৈরি করতে অনেক সময় লেগেছে। সেগুলোই আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসের আলোচনার বিষয়। তো এই যে গণপরিষদ, এই গণপরিষদ তখন তো ভারতবর্ষে ইংরেজ শাসন চলছে বা ভারত স্বাধীনতা তখনও পায়নি। তো সেই ক্ষেত্রে ভারতীয়রা দাবি করে আসছিল যে ভারতের একটা সংবিধান দরকার। তো প্রথম কথা হচ্ছে, এই সংবিধানের দাবি প্রথম কে জানিয়েছিলেন? এম.এন. রয় বলে একজন ছিলেন। তিনি ফার্স্ট
ডিম্যান্ডেড ফর, প্রথম তিনি ডিম্যান্ড করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের, অর্থাৎ যে সংবিধান রচনা করতে গেলে আমাদের একটা গণপরিষদ দরকার, সেই গণপরিষদ তৈরির জন্য প্রথম ডিম্যান্ড করেছিলেন এম.এন. রয়। আর যদি তোমরা বলো যে ভারতের সংবিধান লাগবে, এই প্রথম ডিম্যান্ড করেছিলেন কে, তাহলে ফার্স্ট ডিম্যান্ড ফর কনস্টিটিউশনস বা আমাদের সংবিধানের জন্য প্রথম দাবি কে জানিয়েছিলেন, তাহলে সেটা হবে আমাদের মহাত্মা গান্ধী। ঠিক আছে, তাহলে এখানে মানে দুটো জায়গা, একটা হচ্ছে গণপরিষদের দাবি কে করেছিল আর সংবিধানের দাবি কে করেছিল। সংবিধানের দাবি করেন গান্ধীজি, যেটা মোস্ট প্রবাবলি 1922, আর তার এক বছর পরে এম.এন. রয় তোমাদের সংবিধান তৈরির জন্য যে সংস্থাটা দরকার অর্থাৎ গণপরিষদের দাবি করেছিলেন। তো এই যে এত আগে দাবি করা হলো, কিন্তু ইংরেজরা তো প্রথমে দাবি করলেই মানবে না, তারা তো ভারতকে স্বাধীনতা দিতে চায় না, তারা তো ভারতকে শোষণ করে মানে নিজেদের আখের গোছাতে ব্যস্ত, তাই না? আমরা এটা জানি, ইতিহাসে সেগুলো ডিটেলসে আমরা মডার্ন হিস্ট্রির ভিতরে আলোচনা করবো, তোমাদের ইতিহাসে স্যার সেগুলো আলোচনা করবেন তোমাদের সঙ্গে। তো এই গণপরিষদ তৈরির জন্য দাবি জানানো হয়েছিল কিন্তু অনেক আগে, সেই দাবিটা কিন্তু আস্তে আস্তে তারা মানে, এবং এই যে গণপরিষদ তৈরি করতে হবে সেই দাবিটা মানার পরে এই গণপরিষদ তৈরির জন্য অনেকগুলো কমিশন ভারতে আসে। যেমন তুমি বলতে পারো 1927 আসে সিমন্স কমিশন বা সাইমন্স কমিশন বলতে পারো, ঠিক আছে, সাইমন্স কমিশন। তো এইটাকে এদের যে সুপারিশ ছিল বা সাইমন্স কমিশন যখন আসে তখন সবাই কিন্তু এটাকে মেনে নেয়নি, গো ব্যাক সাইমন্স বলে একটা আন্দোলনই করেছিল বলতে পারো, যার জন্য এই সিমন্স কমিশনটা কিন্তু ব্যর্থ হয়। ঠিক আছে, পরবর্তীতে আবার তোমার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1940 যখন ভারতকে আগস্ট অফার দেওয়া হলো, তখন ভারতকে তোমার ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা ইংরেজ সরকার মেনে নেয়, এবং ভারতের একটা সংবিধান তৈরির জন্য 1942 ক্রিপস মিশনস 1942 ক্রিপস মিশনস ভারতে আসে সেই কনস্টিটিউশনাল রিফর্মের জন্য। যদিও এই ক্রিপস মিশনটাও ফেল হয়, মহাত্মা গান্ধী এই ক্রিপস মিশনসকে বলেছিলেন পোস্ট ডেটেড চেক, মানে এমন একটা ব্যাংক চেক যে চেকটার ডেট পার হয়ে গেছে, তার মানে সেটা আর ভ্যালিড নয়। অর্থাৎ এই ক্রিপস মিশন যেটা সাজেস্ট করছে সেটা ভারতীয়রা এই মুহূর্তে আর মেনে নিতে রাজি নয়, তার থেকে ভারতীয়রা বেশি কিছু চায়। তো সেই জন্য অ্যাট লাস্ট এই গণপরিষদ যেটা আমাদের দাবি, সেই গণপরিষদের দাবি মেনে নিয়ে দেখো 1946 সালে মে মাসে ক্যাবিনেট মিশন ভারতে, ক্যাবিনেট মিশন এসেছিল তোমার 1946 24 মার্চ। তারা যে সুপারিশটা করলো সেই সুপারিশ অনুযায়ী মে মাসে অর্থাৎ 16 মে প্রথম গণপরিষদ তৈরি হলো। তাহলে এই যে ক্যাবিনেট মিশনের কথা আমরা বললাম, এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় অনেকবার আসে। এরকম প্রশ্ন আসে যে ভারতের গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কার সুপারিশে হয় বা কার প্ল্যান অনুযায়ী হয়, স্যার হবে ক্যাবিনেট মিশন। আবার এই প্রশ্নটাও আসে যে ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই যে মার্চ মাস, এই মাসটা পর্যন্ত মনে রাখতে হবে, শুধু 1946 মনে রাখলে হবে না, 1946 মার্চ মাস এইটা অন্তত তোমরা মনে রাখো, 24 মার্চ এইটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। আর এই ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে, ক্যাবিনেট মিশনের সদস্য কতজন ছিল
এইটা নিয়েও অনেক সময় প্রশ্ন আসে আমাদের পরীক্ষায়। সেখানে তাহলে ক্যাবিনেট মিশন, তাহলে আমরা দেখছি তাহলে ক্যাবিনেট মিশন কবে আসলো? কেম ইন টু ইন্ডিয়া কবে ভারতে এসেছিল? তাহলে আমরা বলবো 24শে মার্চ 1946, ঠিক। এই ক্যাবিনেট মিশনের কটা মেম্বার ছিল? তাহলে মেনলি 3 মেম্বার ছিল। কতগুলো মেম্বার ছিল? মেনলি 3 মেম্বার ছিলেন। কে কে? না তো যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন প্যাথিক লরেন্স। চেয়ারম্যান যিনি তিনি হচ্ছেন প্যাথিক লরেন্স। তিনি হচ্ছেন চেয়ারম্যান। আর কে থাকছেন? স্ট্যাফোর্ড ক্রিপস। আর থাকছেন এভি আলেকজান্ডার। এভি আলেকজান্ডার। তাহলে এই 3 জন মেম্বার কিন্তু ক্যাবিনেট মিশনে ছিল, বুঝলে? তাহলে এই 3 জন ক্যাবিনেট মিশন মেম্বার, পরীক্ষায় প্রশ্ন আসে কে ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন না, বা কে ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন। একটু আগে বললাম যে 1942-এ ক্যাবিনেট মিশন আসার আগে আর একটা মিশন বা আর একটা কমিশন আসে, সেটা হচ্ছে ক্রিপস মিশন। তো ক্রিপস মিশনের যিনি ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস, তিনি কিন্তু ক্যাবিনেট মিশনেরও একজন মেম্বার ছিলেন। এই ব্যাপারটা কিন্তু তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? তাহলে এই যে ক্যাবিনেট মিশন অ্যাকচুয়ালি সাকসেসফুল কেন কি না, তারা যে প্ল্যান দিয়েছিল সেই প্ল্যান অনুযায়ী ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়ে গেল মে মাসে, ঠিক আছে? তারপরে সেখানে ভোটিং হবে। ভোটিং হওয়ার পরে ক্যাবিনেট মিশনের যে মেম্বার, কিছু ভোটিংয়ের মাধ্যমে হয়, কিছু নমিনেশনের মাধ্যমে হয়। তো টোটাল মেম্বার কতজন ছিল? ক্যাবিনেট মিশনের টোটাল মেম্বার ছিলেন 389। এইটা থেকে তোমাদের প্রশ্ন আসে। ক্যাবিনেট মিশনের টোটাল সদস্য ছিল 389 জন। তো এই 389-এর মধ্যে তাহলে আমরা পড়ছিলাম গণপরিষদ, তাহলে গণপরিষদের টোটাল মেম্বার কত ছিল? তাহলে গণপরিষদের টোটাল মেম্বার ছিল 389, ঠিক। আমি বললাম এদের মধ্যে কিছু মেম্বার ছিল নমিনেটেড, কিছু ছিল ইলেক্টেড। তো তাহলে কিছু আসছে ইলেক্টেড। তারা কোথা থেকে ইলেক্টেড হয়েছিল? ইলেক্টেড ফ্রম প্রভিন্স, মানে যে প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলো থেকে, ইংরেজ শাসিত যে প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলো থেকে কিছু মেম্বার এসেছিলেন। সেটা কত? সেটা হচ্ছে 292 জন, ঠিক আছে? আর চিফ কমিশনার এরিয়া থেকে চিফ কমিশনার এরিয়া থেকে 4 জন ছিলেন। এগুলো অবভিয়াসলি নমিনেটেড। আরও নমিনেটেড ছিলেন প্রিন্সলি স্টেট থেকে। প্রিন্সলি স্টেট মানে যেগুলো স্বশাসিত রাজ্য ছিল সেইগুলো থেকে এসেছিল। তাহলে কত হচ্ছে? 389 থেকে যদি আমরা 292 আর 4 জন বাদ দিই তাহলে আসছে 93 জন। এই 3 জনকে যোগ করে দেখো 389। আচ্ছা, তাহলে গণপরিষদের যে মেম্বার, অনেক সময় প্রশ্ন দেয় যে গণপরিষদের মেম্বাররা কিভাবে হয়েছিল। তাহলে তোমাকে বলতে হবে যে পার্টলি ইলেক্টেড এবং পার্টলি নমিনেটেড।
যারা প্রভিন্স থেকে এসেছিল তারা ছিল ইলেক্টেড, এবং এই ইলেকশনটা কিন্তু ডাইরেক্ট ইলেকশন ছিল না অবভিয়াসলি। আর যেগুলো চিফ কমিশনার এরিয়া থেকে ওরা 4 জন, এবং এখান থেকে যে 93 এগুলো সবই ছিল নমিনেটেড। ওকে, তাহলে গণপরিষদের গঠন সম্পর্কে আমরা জানলাম। তো দেখো পাকিস্তানপন্থীরা, তো যখন পাকিস্তানপন্থী মানে কি, যারা আলাদা একটা দেশ চাইছিল, ভারত ভাগ করে যারা আলাদা একটা পাকিস্তান চাইছিল, তারা যখন এই গণপরিষদ থেকে বেরিয়ে গেল, তখন কিন্তু মানে এই সদস্য সংখ্যা 389 থেকে কমে 299-এ চলে আসে। কমবেই, তারা পাকিস্তানে চলে যায়, পাকিস্তানের দেশ নিয়ে তাদের আলাদা একটা কনস্টিটিউশন তৈরি করবে, তারা আলাদা দেশ তৈরি করবে। সেক্ষেত্রে তারা আর এখানে থাকবে না, তারা আলাদা হয়ে গিয়ে তারা আজ আমাদের গণপরিষদের মেম্বার সংখ্যা হয়ে গেল 299। এবার এই যে গণপরিষদ গঠিত হলো, তাহলে এই গণপরিষদ কি করবে? গণপরিষদ করবে হচ্ছে আমাদের সংবিধান তৈরি। তার জন্য এই যে মেম্বার যারা ছিল, তারা বিভিন্ন মেম্বার ছিল, তারা বিভিন্ন কমিটি তৈরি করেছিল। এই কমিটিগুলো আমরা একদিন পরে আলোচনা করব। তো এই কমিটিগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কমিটি ছিল খসড়া কমিটি, আসছি আমরা। তো তারা কি করবে? তারা এই যে সভা মিটিং বসাবে না, এই মিটিং বসিয়ে তারা আলোচনা করবে, এবং সেই আলোচনা মোট টোটাল কটা মিটিং হয়েছিল? টোটাল অধিবেশন হয়েছিল 11টা। তাহলে আমাদের গণপরিষদের 11টা অধিবেশনে আমরা এই কনস্টিটিউশনটা কমপ্লিট করি। দেখো এই যে প্রথম অধিবেশন বসে, তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946-এর 9ই ডিসেম্বর। তাহলে দেখো এই 1946-এর ডিসেম্বর মাসের 9ই ডিসেম্বর প্রথম অধিবেশন বসলো। তাহলে প্রথম অধিবেশনটা বসেছিল কিন্তু দিল্লিতে। কোথায়? এটা কিন্তু বসেছিল দিল্লিতে, ঠিক আছে? প্রথম অধিবেশনটা হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে। তো এই অধিবেশনে একজনকে টেম্পোরারি সভাপতি করা হয়, এবং তিনি প্রথম অস্থায়ী সভাপতি, অর্থাৎ বললাম টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী। দেখো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হচ্ছেন ডক্টর সচিদানন্দ সিনহা, ঠিক আছে? এবার 9 তারিখে ফার্স্ট অধিবেশন হওয়ার পরে সেকেন্ড সিটিং যেটা হয় সেটা হয়েছিল তোমার 11ই ডিসেম্বর 1946, অর্থাৎ 2 দিন পরে। সেই দিন তোমার পার্মানেন্ট প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এইগুলো তৈরি করা হয়। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? দেখো 11ই ডিসেম্বর 1946 এই দিন এটা কি হয়েছিল? সেকেন্ড সিটিং, দ্বিতীয় অধিবেশন, তাই না? তাহলে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। তিনি ওল্ডার মেম্বার ছিলেন সব থেকে, সেই জন্য তাকে প্রথম সভাপতি করা হয়। আর রাজেন্দ্র প্রসাদ ভোটিংয়ের মাধ্যমে স্থায়ী সভাপতি হন। তো এখান থেকে তোমাকে যেটা জানতে হবে, আর এটা জানতে হবে যে ভাইস প্রেসিডেন্ট কে হয়েছিলেন। তাহলে গণপরিষদের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? এই সেকেন্ড সিটিংয়েই ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করা হয়। তিনি ছিলেন এইচ.সি. মুখার্জি, একজন। দেখো ভাইস প্রেসিডেন্ট ছিলেন 2 জন, আরেকজন হচ্ছেন ভিটি কৃষ্ণমাচারী। ভিটি কৃষ্ণমাচারী, ওকে। আর একজন ছিলেন তিনি উপদেষ্টা, মানে অ্যাডভাইজারি, যে কিনা রিকমেন্ড করবেন, মানে এটা করা যেতে পারে, উপদেশ দিবেন। তিনি কে ছিলেন? উপদেষ্টা কে ছিলেন বা অ্যাডভাইজার কে ছিলেন? সেটা হবে VN রাও। তাহলে ভাইস প্রেসিডেন্ট আমরা দেখলাম, এবার দেখব অ্যাডভাইজার অফ আর উপদেষ্টা অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের, তিনি ছিলেন BN
রাও। বি.এন. রাও ছিলেন তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের উপদেষ্টা বা অ্যাডভাইজার। এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রতিটাই কিন্তু পরীক্ষায় খুব আসে, সেই জন্য একটু স্লোলি পড়াচ্ছি যাতে তোমাদের মনে থাকতে সুবিধা হয়। আমি বলেছিলাম অনেকগুলো কমিটি তৈরি করা হয়েছিল, যে কমিটিগুলো কনস্টিটিউশন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তৈরি করেছিল। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কমিটি যেটা, সেটা হচ্ছে খসড়া কমিটি বা যাকে আমরা বলি ড্রাফটিং কমিটি। সেই ড্রাফটিং কমিটি তৈরি কবে হয়েছিল? সংবিধান তৈরির খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি গঠিত হয় 1947-এর 29শে আগস্ট। যতগুলো কমিটি ছিল কিনা তার মধ্যে সব থেকে লাস্টে তৈরি করা হয়েছিল এই খসড়া কমিটি। আর এই খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে এই খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটি তৈরি হয়েছিল, দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হচ্ছে কিন্তু বা গণপরিষদ তৈরি হচ্ছে 1946-এ। আর এই খসড়া কমিটি যখন তৈরি হয় তখন কিন্তু ভারত অলরেডি স্বাধীনতার পরে 1947-এর 29শে আগস্ট। সংবিধান তৈরি খসড়া কমিটির অধিবেশন হয়েছিল 11টি। এটা খসড়া কমিটি হবে না, এটা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের অধিবেশন হয়েছিল 11টি। ঠিক আছে। সংবিধানের ধারণা দেন এম.এন. রয়, আমি বললাম, এবং দলহীন রাষ্ট্রের কথা বলেছিলেন এম.এন. রয়। এগুলো শর্ট প্রশ্ন হিসাবে থাকে, তাই আমি অনলাইনার হিসাবে তুলে দেওয়া আছে। দেখো ভাষা কমিশন কবে তৈরি হয়েছিল? 1955। চেয়ারম্যান ছিলেন বি.জি. খারে। যাই হোক, আমরা ছিলাম কনস্টিটিউশন তৈরি একদিনে হয়নি। কনস্টিটিউশন তৈরির জন্য সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, মানে প্রায় 3 বছর। তাহলে 1946 থেকে 3 বছর কত হচ্ছে? 47, 48, 49। অর্থাৎ সংবিধান তৈরি অর্থাৎ কমপ্লিট হয়ে যেদিন আমরা গ্রহণ করছি সেই ডেটটা, সেটা হচ্ছে 1949-এর 26শে নভেম্বর। এই দিন আমাদের সংবিধানটা গৃহীত হলো। মানে কি? মানে লেখা কমপ্লিট হয়ে গেছে, ওটাকে গ্র্যান্ট করলো যে এটা আমাদের ভারতের কনস্টিটিউশন হবে। বাট সেদিন থেকে কিন্তু চালু হয়নি। কিছু জরুরি আর্টিকেল চালু হয়েছিল, কিন্তু সম্পূর্ণভাবে চালু হয়েছিল কবে? এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের ভারতীয় সংবিধান কেম ইনটু ফোর্স মানে কবে চালু হয়েছিল। সেটা যদি আসে সেটা হবে কিন্তু 1950-এর 26 জানুয়ারি। 1950-এর 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি কি দিবস হিসাবে আমরা পালন করি? এইটা। আর 26শে নভেম্বর আমরা কি দিবস হিসাবে পালন করি? এটা তোমরা কমেন্টে জানাও। 26শে জানুয়ারি সবাই জানে, 26শে নভেম্বর কজন জানে সেটাই দেখার বিষয়। দেখছি তোমরা জানা উচিত, না জানলেও কোনো ব্যাপার নয়, বলছি তোমরা জেনে কমেন্টে জানাবে আমাকে। ঠিক আছে। নেক্সট, তাহলে 1949-এর 26শে জানুয়ারি আমাদের সংবিধান গৃহীত হলো। আমি বললাম যে সেই দিন কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল সেই দিন থেকেই চালু হয়ে যায়, যেমন নাগরিকত্ব এবং নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। টোটাল 15টি ধারা, 15টি আর্টিকেল 1949 সালের 26শে নভেম্বর কার্যকারী হয়। বুঝলে? এবার দেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, এটা কবে এসেছিল? 1947-এর 3রা জুন। এগুলো ইতিহাসে ইন ডিটেলস তোমরা পড়বে, অতএব আমি এখানে আর এগুলো বলে বেশি কিছু বলে টাইম নষ্ট করছি না, পলিটিক্স ঢুকতে হবে আমাদেরকে। মুসলিম লীগ 1946-এর 26শে অক্টোবর গণপরিষদে যোগ দেয়, আবার 1947-এর 16ই জুলাই গণপরিষদ ত্যাগ করে। মানে তখন আর কি সেই যখন আমাদের স্বাধীনতার আগের বছর, এই টাইমটা 1940 থেকে 1947-এর ভিতরে এই টাইমটায় টালমাটাল অবস্থা। কেউ চাইছে ভারত
পাকিস্তান এগুলো আলাদা হোক, কেউ চাইছে একসঙ্গে হোক। পাকিস্তানপন্থীরা পাকিস্তান দাবি করে বসে আছে, এদিকে গান্ধীজি বলছে না, ভারতকে দুই ভাগে ভাগ করা যাবে না, একসঙ্গেই রাখতে হবে। আলটিমেটলি অনেক চেষ্টার পরেও যখন একসঙ্গে রাখা গেল না, মাউন্টব্যাটেন যখন এই 3রা জুন মোটামুটিভাবে জানিয়েই দিলেন যে পাকিস্তান আলাদা দেশ হিসাবে থাকবে, এবং ভারতের মধ্যে যে প্রিন্সলি স্টেটগুলো আছে তাদেরকে বলা হয় যে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী হয় পাকিস্তানের দলে যেতে পারো, ভারতের দলে আসতে পারো। বেশিরভাগই ভারতের সঙ্গে যোগদান করেছিল। তো সেই তখন তারা জেনে গেল যে এটা আলাদাভাবে পাকিস্তান রাষ্ট্র তৈরি হবে। তখন তো তাদের আর এই ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা ভারতের এই গণপরিষদে থেকে লাভ নেই, কারণ এটা ভারতের সংবিধান বানানো হবে, এখানে তো অন্য কোনো দেশের সংবিধান বানানো হবে না। তাই তারা এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ ত্যাগ করে। তাহলে তারা প্রথমে জয়েন করতেও চায়নি, আবার জয়েন করার পরে তারা আবার ত্যাগও করেছিল। প্রশ্ন আসে যে মুসলিম লীগ গণপরিষদ কবে জয়েন করে আর মুসলিম লীগ গণপরিষদ কবে ত্যাগ করে? এটা 1946 অক্টোবর, এটা 1947 জুলাই। ওকে, এটা বলে দিয়েছি। গণপরিষদের উপদেষ্টা VN রাও, এটা তোমাদেরকে বলে দিয়েছি ফার্স্টেই। এবার দেখো, ভারতের সংবিধানকে 1935 সালের ভারত শাসন আইনের ক্লোজড কপি বলেছিলেন কে? অ্যাকচুয়ালি 1935 সালের যে ভারত শাসন আইনটা আসে, ভারতের সংবিধান যখন রচনা হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তা 1935 সালের সেই যে প্রভিশনটা আসছে, যে আইনটা আসছে, তার কিন্তু বেশিরভাগটাই অনেকটাই কিন্তু ভারতের সংবিধানে গৃহীত হয়। এই জন্য N. শ্রীনিবাসন তিনি এই ভারতের সংবিধানকে ক্লোজড কপি বলেছেন। কার? 1935-এর ভারত শাসন আইন। তবে ভারত এই যখন এই সংবিধানটা তৈরি হলো, অর্থাৎ সেই 26শে নভেম্বর 1949, তাহলে যখন 1949 26শে নভেম্বর আমাদের যখন কনস্টিটিউশন গৃহীত হলো, আর আজকে আমাদের যে কনস্টিটিউশন, দুটো কিন্তু সেম নেই। আস্তে 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 কিন্তু কিছু জিনিস বাদ গেছে, কিছু জিনিস তৈরি হয়েছে নতুনভাবে। অর্থাৎ তাহলে আমাদের ভারতের কনস্টিটিউশনের যদি বৈশিষ্ট্য বলছিলাম না, ভারতের কনস্টিটিউশনের বৈশিষ্ট্য কিন্তু ভারতের যেমন রিজিডিটিও আছে সেরকম ফ্লেক্সিবিলিটিও আছে। মানে না ফুললি রিজিড না ফুললি ফ্লেক্সিবল। অর্থাৎ এই কথার অর্থ কী? অর্থাৎ কিছু সময় আমরা দেখব যে কিছু কিছু প্রভিশনস আছে যেগুলোকে আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো, ইজিলি আমরা সংশোধন করতে পারবো। কিছু আর্টিকেল আছে, কিছু জায়গা আছে, কিছু বিষয় আছে যেগুলোকে আমরা খুব চেঞ্জ করতে গেলে খুবই কঠোর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং খুব হার্ড, অর্থাৎ খুব বেশি রিজিড চেঞ্জ করা যায় না সহজে, তাই না? তাহলে এটাও একটা ভারতের কিন্তু সংবিধানের বৈশিষ্ট্য। তাহলে আমি বললাম না, বৈশিষ্ট্যগুলো পড়াতেই আমি বলে দেবো, তোমরা নোট করবে। সব কিছু তো আর তোতা পাখির মতো মুখস্থ করলে হবে না, তাই না? কিছু জিনিস নিজেকে আমরা তো বলবো, গাইড করব তোমাদেরকে, কিন্তু নিজেকে সব থেকে বেটার কি আমার ক্লাসে খাতা পেন নিয়ে বসে নিজে নিজে নোট করা। আর নোট করতে করতে কিছু জিনিস বাদ যাবে, কিছু জিনিস লেখার বাইরে বলবো, সেগুলো তোমার খাতায় লেখা থাকবে। হ্যাঁ, তো আলটিমেটলি তারপরে তুমি যখন এই ক্লাসটা আবার করবে এবং PDF নোটটা যখন আমাদের অ্যাপস থেকে কালেক্ট করবে, তখন কিন্তু তোমার একটা ভালো প্রিপারেশান হয়ে যাবে। ঠিক আছে? MCQ প্র্যাকটিস, মক, এগুলো তো পরবর্তীতে থাকছেই। আগে আমরা পড়াশোনাটা করে নিই, তারপরে সেগুলো আমাদের করছি, তো মক আছে, তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে বললাম, যখন এই সংবিধানটা তৈরি হয় তখন কিন্তু 22খানা অংশ ছিল, 395টি ধারা ছিল এবং 8টি তালিকা ছিল। তাহলে এবার তুমি বলবে যে স্যার এই অংশ, ধারা এগুলো কি? আমরা সাধারণ যখন একটা গল্পের বই পড়ি বা ক্লাসের বই পড়ি তখন তো এরকম থাকে না, ঠিক? তো দেখো, আমরা যখন একটা গল্পের বই পড়ি বা ক্লাসের বই পড়ি সেই ক্ষেত্রে দেখবে কিছু চ্যাপ্টার থাকে না, কিছু চ্যাপ্টার থাকে। হ্যাঁ, যেমন আমি যদি তোমাদের ক্লাসের ম্যাথ বইয়ের কথা বলি,
সেক্ষেত্রে সময় দূরত্বের একটা চ্যাপ্টার থাকবে, তোমাদের সময় কার্যের একটা চ্যাপ্টার থাকবে, এরকম আলাদা 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 চ্যাপ্টার থাকে। সেই চ্যাপ্টারগুলোকে আমরা এই অংশ বলতে পারি, তার মানে 22খানা চ্যাপ্টার বলতে পারি। এবং চ্যাপ্টারের ভিতরে এক একটা টপিক থাকে, এক একটা ধরন থাকে না, যেমন সময় কার্যের ভিতরে যে টাইপগুলো আছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকমভাবে লেখা থাকে। তো এই টাইপগুলো বা এই যে নোট হিসাবে যেগুলো থাকে, যে ফর্মুলাগুলো ইউজ হয়, সেগুলোকে আমরা কিন্তু বলতে পারি ধারা বা 395টি ধারা। বুঝতে পারলে? তাহলে অংশ বোঝা গেলো, ধারা বোঝা গেলো। এবার তালিকাটা কি? তালিকা হচ্ছে, দেখবে হ্যাঁ, কিছু বই, ইতিহাস বই পড়তে গেলে অনেক সময় তোমরা পাবে যে প্রথমে তোমরা পুরো ইতিহাসটা পড়ে নিলে লাস্টের দিকে সময়পঞ্জি বলে একটা তালিকা দেওয়া থাকে, তাই না? তো সেটা সেই রকম এই আমাদের সংবিধানেও 8টা তালিকা বা শিডিউল আছে। ঠিক আছে, শিডিউল ইংরেজিটা জানতে হবে, শুধু তালিকা, ধারা, অংশ এরকম জানলে হবে না, আর ইংরেজি নামগুলো জানতে হবে। অংশ মানে হচ্ছে পার্ট, আর ধারা মানে আর্টিকেল, আর তালিকা মানে শিডিউল। তাহলে শিডিউলটা কি? ওই বইয়ের শেষে যেমন তালিকা করে দেওয়া থাকে তোমাদের বোঝার সুবিধার্থে, এইরকম এখানেও কিছু তালিকা আছে যেগুলোকে আমরা শিডিউল বলি। তাহলে কটা ছিল? 8খানা তালিকা ছিল। কিন্তু বর্তমানে এইটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। কেমন? আগে 22খানা পার্ট ছিল, এখন 22টাই আছে, কিছু পার্ট বাদ গেছে, কিছু নতুন এসছে, পরে আমরা আলোচনায় আসছি। আর্টিকেল 448 আছে, এখন মোটামুটি 450 বেশি হয়ে গেছে। আর তালিকা 8টা ছিল, এখন 12টা। ঠিক আছে, দেখো ভারতের সংবিধানের জনক কাকে বলা হচ্ছে? ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। কাকে? ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি কে ছিলেন? একটু আগেই পড়ালাম, মনে নেই? আচ্ছা, বি.আর. আম্বেদকরকে বললাম না, আমাদের যে খসড়া কমিটি বানালাম, সেই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল, সভাপতি কে ছিল? ঠিক আছে, ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে 26শে নভেম্বর যে কনস্টিটিউশনটা গৃহীত হয়েছিল, সেই কনস্টিটিউশনে কতজন সদস্য সিগনেচার করেছিলেন? দেখো, পাকিস্তানপন্থীরা চলে যাওয়ার পরে কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে মেম্বার, সেটা 299 হয়ে গেছিল। তো 299 জন সবাই তো সিগনেচার করেননি, কেউ মারা গেছিলেন, কেউ হয়তো অনুপস্থিত ছিলেন। তো কতজন সিগনেচার করেছিল? সেটা হবে 284 জন সিগনেচার করেছিল। অ্যাকচুয়ালি এই ফাইনাল সিটিংটা 26শে নভেম্বর নয়, 26শে নভেম্বর গৃহীত হয়, বাট ফাইনাল সিটিং যেটা হয়েছিল সেটা কিন্তু 24শে নভেম্বর, 24 নভেম্বর। এত কিছু জানার দরকার নাই, মোটামুটি কজন সিগনেচার করেছিল এটাই আমাদের পরীক্ষার প্রশ্ন, সেটা হচ্ছে 284। আচ্ছা, নেক্সট দেখো, এবার আমরা যে তালিকাগুলো বললাম, যে ভারত মোটামুটি 8খানা তালিকার কথা আমরা বললাম। এই যে দেখো, যেটা 8খানা তালিকা ছিল, এখন বর্তমানে 12টা তালিকা হয়েছে। এই তালিকাগুলো আমরা একটু পরপর আমরা আলোচনায় আসবো, যে তালিকাগুলোতে কী কী ছিল। তারপরে আমরা পার্টসগুলো পড়ব, আর আর্টিকেলগুলো পরে কোনো ক্লাসে পড়বো, কারণ ওখানে প্রায় 450+ আর্টিকেল আছে, সবগুলো পড়তে হবে না। আমি ইম্পর্টেন্ট বলে দেবো, সেই ইম্পর্টেন্টগুলো পড়লেই তোমাদের মোর দ্যান এনাফ, ওর মধ্যেই আসবে বলতে আসার কথা, বা এতদিন এসেছে। এবার এমন হয়তো হলো যে 2টা বা 3টা আর্টিকেল পড়েছে, তার মধ্যে 2টো কমন পেলে, একটা হয়তো পেলে না। তো তখন বললে, স্যার তো আপনি বলেছিলেন যে এর মধ্যেই পড়বে। দেখো, এর মধ্যেই পড়বে মানে তুমি যখন পারছো না, ওই একটা আর্টিকেল যখন তুমি পারছো না, তখন মনে রাখবে যে 80% ছেলে পারছে না, কারণ তারাও কিন্তু এরকমভাবেই পড়ে আসছে সমস্ত কেউ। তাহলে তোমাকে মানে পলিটিতে বা কনস্টিটিউশনের উপর তোমাকে অনার্স করতে হবে, বা সেই নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, তাহলে তুমি সবগুলো পড়বে। সব পড়ার কী দরকার? 100-এ কি 100 কাট অফ যায় কোনো এক্সামে? যতই কাট অফ যায়, 100-তে 100 কোনো দিন কাট অফ যাবে না, ঠিক আছে না? তো সেগুলো কনসিডার করা যায়, তাই অত চাপের কিছু নাই যে এগুলো বাদ গেল, এগুলো ঠিক আছে, এগুলো নাই। যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো আগে পড়ো,
তারপর তুমি যখন পারবে আরও কিছু পড়ো, অসুবিধা নেই, বেশি পড়তে সমস্যা নাই। কিন্তু এই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো বাদ দিয়ে আবার যেগুলো লেস ইম্পর্ট্যান্ট সেইগুলো মুখস্থ করে বসলে আর ইম্পর্ট্যান্টগুলো বাদ হয়ে গেল, তাহলে তুমি ঠকলে। একটা কোচিং সেন্টারে পড়ছো, আমাদের এখানে পড়ছো, উদ্দেশ্য কী? উদ্দেশ্য ইম্পর্ট্যান্ট জিনিসগুলো জানা বোঝা, সেইগুলো যাতে পরীক্ষায় ভুল না হয় সেটা। মানে আমাদের এখান থেকে পড়ে তুমি 60%-এর ছেলের মধ্যে চলে যাবে, অ্যাবাভ 60%-এর উপরে চলে যাবে, কিন্তু বাকি 20% উপরে তুমি যদি টপ 20-র ভিতরে থাকতে চাও, কিছু তো তোমাকে নিজেকে পড়তে হবে ভাই। আর তাও যদি না করো, তাহলে আমাদের যে মকগুলো নেওয়া হবে সেইগুলো তোমার অজানা প্রশ্নগুলো তোমাকে নোট করতে হবে, মুখস্থ করতে হবে। এই তো এমসিকিউ বেসড প্রিপারেশনটাও দরকার, ঠিক আছে? তাহলে আমরা তালিকা যদি আসি, তাহলে প্রথম তালিকার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? ফার্স্ট যে তালিকা, তাহলে প্রথম তালিকাটা কি বিষয়ে দেখো, ভারতে কটা রাজ্য, কটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, হ্যাঁ, এবং একটা রাজধানী আছে দিল্লি, আমরা জানি, তাই না? তো এইগুলো যে পার্টে লেখা আছে, যে তালিকার মধ্যে আছে, সেটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? এবং সেকেন্ডে কি আছে? সেকেন্ডে আছে কয়েকজনের বেতন এবং ভাতা, ঠিক আছে? কার কার? রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাশ যাকে বলছে, ক্যাজের ফুল ফর্ম পরীক্ষায় আসে। তারপরে লোকসভার স্পিকার, সহকারী স্পিকারের বেতন এবং ভাতা, এইটা নিয়ে লেখা আছে 2 নম্বর আর্টিকেলে, এবং আর্টিকেল নয়, 2 নম্বর শিডিউলে। এবং এই যাদের বললাম বেতন এবং ভাতা, তাদের শপথ গ্রহণ পদ্ধতি এবং তাদের যে শপথটা, সেটা কোথায় আছে? সেটা 3 নম্বরে আছে। তাহলে দেখো 2 আর 3-এর মধ্যে পার্থক্য কী? প্রথমে বেতন এবং ভাতা, পরে শপথ। মানে তুমি কোনো একটা চাকরি বা কোনো জায়গায় গেলে প্রথমে জিজ্ঞাসা করো, আচ্ছা এটার বেতন কত? তারা টিউশন পড়াতে গেলেও তুমি কিন্তু প্রথমে ভাবো যে আচ্ছা আমি যে একজনকে পড়াই যদি, তাহলে আমাকে কত টাকা করে দেবে। তার মানে বেতন ভাতা কিন্তু আগে, তাই না? পরে গিয়ে তুমি শপথ নেবে, আচ্ছা আমি তোমাকে মাসে 3,000 টাকা করে নেব, তার বদলে আমি মানে ডিটারমাইন্ড হলাম যে আমি এই জিনিসগুলো করব। তাহলে প্রথমে বেতন ও ভাতা, পরে কিন্তু শপথ, এটুকু মনে রাখলেই হবে। এবং 4 নম্বরে রাজ্যসভার সিটটা দেখো কীভাবে, কোন রাজ্যের আন্ডারে কতগুলো থাকবে সেই নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে, সেটা 4 নম্বর শিডিউলে। নেক্সট ফিফথ শিডিউলে তপশিলি জাতি এবং উপজাতি দের প্রশাসন এবং নিয়ন্ত্রণ। তপশিলি জাতি এবং উপজাতি, SC ST যাদেরকে বলছে, তাদের প্রশাসন এবং নিয়ন্ত্রণ, এই নিয়ে 5 নম্বর তালিকায় আছে। 6 নম্বর তালিকায় কি আছে? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এই যে রাজ্যের গুলোর কিছু বিশেষ শাসনতান্ত্রিক সুবিধা আলাদাভাবে দেওয়া আছে, সেইগুলোর সম্পর্কে লেখা আছে কিন্তু 6 নম্বর শিডিউলে। 7 নম্বর শিডিউল, আর কোনো শিডিউল মনে থাক আর না থাক, এই শিডিউলটা কিন্তু মনে রাখতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে দিলাম। দেখো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, আইনগত ক্ষমতার বন্টন। তাহলে আইনগত ক্ষমতা মানে আইন বানাবে, নিয়মকানুন বানাবে, ল বানাবে। এই আইনগত ক্ষমতার বন্টন কীরকম হবে সেটা কিন্তু 7 নম্বর শিডিউলে লেখা আছে। এখানে 3 রকম তালিকার কথা বলা আছে। একটা কেন্দ্রীয় তালিকা, সেকেন্ড রাজ্য তালিকা, থার্ড যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। তাহলে কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট বা ফেডারেল লিস্ট, রাজ্য তালিকা বা স্টেট লিস্ট, আর যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। দেখো কেন্দ্রীয় তালিকায় 100টি বিষয় আছে। আগে কিন্তু 100টি ছিল না, আগে 97টি ছিল, এখন কিন্তু 100টি আছে। আর রাজ্য তালিকায় এখন 61টি বিষয় আছে, আগে কিন্তু 66টি বিষয় ছিল। মানে রাজ্য তালিকায় কমেছে,
কেন্দ্রীয় তালিকায় কিন্তু বেড়েছে, হ্যাঁ না? যুগ্ম তালিকা এটা হচ্ছে 52, অর্থাৎ 52টি বিষয় আছে, আগে 47টি বিষয় ছিল। তাহলে এই যে বিষয় বুঝলাম যে না এখানে এতগুলো আছে, তো থাকার উদ্দেশ্য কি বা মানেটা কি, যে যার আন্ডারে যেটা থাকবে সে একমাত্র সেখানে নিয়ম বানাতে পারবে, আইন আনতে পারবে। মানে কেন্দ্রীয় তালিকায় থাকা 100টি বিষয়তে রাজ্য কখনোই চাইলে আইন আনতে পারবে না, কারণ ওটা কেন্দ্রীয় তালিকার মধ্যে পড়ে। ওটা কেন্দ্রের ক্ষমতা, সেন্ট্রাল বানাবে, স্টেট বানাতে পারবে না। কনকারেন্টে যেগুলো আছে সেগুলো কিন্তু রাজ্যের মধ্যেও পড়ে, স্টেটের মধ্যেও পড়ে। তার জন্যই তাদেরকে যুগ্ম তালিকা বলা হচ্ছে। তাহলে এই যুগ্ম তালিকার মধ্যে কি আসবে, একটা উদাহরণ দিই তোমাদের ব্যাপারটা বোঝার জন্য। যেমন ধরো আমরা যদি দেখি তাহলে কিছু সিবিএসসি বোর্ডের স্কুল আছে, কিছু আমাদের রাজ্য সরকারের, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল আছে, তাই না? তাহলে রাজ্য সরকারের, রাজ্য বোর্ডের যে স্কুলগুলো, সেগুলোর নিয়মকানুন কারা বানাবে? রাজ্য সরকার। বা তাদের সিলেবাস কী হবে না হবে সেইগুলো কিন্তু আমাদের স্টেটের মধ্যে পড়ছে। কিন্তু এই সিবিএসসি স্কুলের যে সিলেবাসগুলো ঠিক হয় সেগুলো তো আমাদের রাজ্য ঠিক করে না, সেগুলো কিন্তু কেন্দ্র থেকে ঠিক হয়, যেহেতু এটা কেন্দ্র তালিকার মধ্যে পড়ছে। আবার যদি তোমাকে বলি পুলিশ, এই পুলিশ ফোর্স তোমরা যেটা যার জন্য প্রিপারেশন করছো, তাহলে এই যে পুলিশ ফোর্স এইটা কিন্তু রাজ্যের আন্ডারে পড়ছে, ঠিক আছে? যেমন পশ্চিমবঙ্গের পুলিশ বলে না, এটা পশ্চিমবঙ্গের পুলিশ, হ্যাঁ। তো সেই জন্য পুলিশটা কিন্তু রাজ্যের মধ্যে আসবে। আর দেখো নেক্সট 8 নাম্বার, এইটাও তোমাদের ইম্পর্টেন্ট। এখানে আমাদের সংবিধান স্বীকৃত কয়েকটি ভাষার কথা বলা আছে। টোটাল ভাষা হচ্ছে 22টি। শুরুতে কিন্তু মাত্র 14টি ছিল, পরবর্তীতে আরও ভাষা অ্যাড হয়েছে, দিয়ে এখন কিন্তু 22টি ভাষাকে সংবিধান স্বীকৃতি দিয়েছে। তারপরে এই 9 শিডিউল, যেটা কিন্তু আমি বলেছিলাম ফার্স্টে আমাদের 8টা শিডিউল ছিল, তাহলে পরে যে 4টা শিডিউল এটা পরে অ্যাড হয়েছে, অর্থাৎ 9 নম্বর শিডিউল থেকে 12 নম্বর শিডিউল এগুলো পরে অ্যাড হয়েছে। তার জন্য এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে যে এই শিডিউলগুলো কবে অ্যাড হয়েছে। দেখো 9 শিডিউল অ্যাড হয়েছিল প্রথম সংবিধান সংশোধন 1951-তে, এবং কী বিষয় ছিল না, এটা ভূমি এবং রাজস্ব সংক্রান্ত ছিল। বাস এইটুকু মনে রাখলেই হবে। নেক্সট আসছে 52 বা না, নেক্সট হচ্ছে 10 নম্বর শিডিউল, যেটা 10 নম্বর শিডিউল আসছে কবে অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে 52তম সংবিধান সংশোধন 1985। এখানে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বলা হয়েছে, ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বলা হয়েছে। কত নাম্বার শিডিউলে? 10 নম্বর শিডিউলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক। ঠিক আছে, কবে অ্যাড হয়েছিল, কোন শিডিউলে বলা হয়েছে, সমস্তটা ইম্পর্টেন্ট। আর পরের দুটোও তাই। 11 নম্বরে আমরা দেখব 73তম সংবিধান সংশোধন, 73তম সংবিধান সংশোধন 1992, যেখানে পঞ্চায়েতি ব্যবস্থা, এই যে আমাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, সেই দুটোই এই 1992 সালে সংবিধান স্বীকৃতি পায়। 1992 সালে 73তম সংবিধানটা পঞ্চায়েত সংক্রান্ত এবং 74তম সংবিধান সংশোধনীটা কিন্তু মিউনিসিপ্যালিটি বা পৌরসভা সংক্রান্ত। 11 নম্বরে আছে পঞ্চায়েত এবং 12 নম্বর তালিকায় 12 নম্বর শিডিউলে আছে আমাদের পৌরসভা। 74তম সংবিধান সংশোধনী 1992। এইগুলো এই তিনটে খুব পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তাহলে আমরা তালিকাগুলো পড়লাম। নেক্সট আমরা পড়ব যে 22খানা পার্ট। এখানে বোঝানোর কিছু নাই, কি পড়তে হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কিভাবে পড়বে সেটাও বলে দিচ্ছি। এটা একটু মুখস্থ করতে হবে ভাই, কারণ এইগুলো এক একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার ধরে আমরা পরবর্তীতে পড়াশোনা করব, যে চ্যাপ্টারগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। আমরা সমস্ত চ্যাপ্টারগুলোই আমরা পড়ে নেব নেক্সট ক্লাসগুলোতে। তো এখন আমরা জাস্ট সিলেবাসের মতো করে জেনে যাচ্ছি, বা আমাদের কটা চ্যাপ্টার আছে, কি কি চ্যাপ্টার আছে সংবিধানের ভিতর, সেই জিনিসগুলো
জানছি আমরা। তাহলে আমরা দেখব প্রথম পার্টে কি বলা আছে। প্রথম পার্টে ভারতবর্ষ ও তার অঙ্গরাজ্য, নতুন রাজ্য গঠন ও রাজ্যের নাম পরিবর্তন সম্পর্কে বলা আছে। তাহলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে ফার্স্ট শিডিউলে কিন্তু আমরা দেখেছিলাম কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল, কিন্তু ফার্স্ট পার্টে ভারতীয় অঙ্গরাজ্য সম্পর্কে আছে, কিন্তু সেখানে কেন্দ্রশাসিত কিন্তু কথাটা উল্লেখ নাই। দেখো সেটার জন্য আলাদা আছে, আমরা আসছি। মনে রাখবো 1 নম্বর পার্টে, পার্ট নাম্বার 1-এ শুধুমাত্র অঙ্গরাজ্য সম্পর্কেই আলোচনা করা আছে। 2 নম্বর পার্টে নাগরিকত্ব, নাগরিকত্ব তো সিটিজেনশিপ, কারা নাগরিকত্ব পাবে, কি করলে নাগরিকত্ব পাওয়া যাবে, কি করলে নাগরিকত্ব হারাবে, সে সমস্ত কিছু যেখানে যেটাই আছে সেটা হচ্ছে 2 নম্বর পার্ট, সেটা নাগরিকত্ব। হ্যাঁ, এই যে আর্টিকেল দেখো কত থেকে কততে আছে এটা জানতে হবে। অঙ্গরাজ্য মানে ফার্স্ট পার্টটা 1 থেকে 4 নম্বর আর্টিকেলের মধ্যে আসছে, এবং নাগরিকত্বের ভিতরে আর্টিকেল 5 থেকে 11। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে নাগরিকত্ব সংক্রান্ত আর্টিকেলগুলো কত থেকে কতর মধ্যে, তাহলে আমাকে বলতে হবে 5 থেকে 11 নম্বর আর্টিকেল রিলেটেড টু সিটিজেনশিপ। ওকে, নেক্সট মৌলিক অধিকার। মৌলিক অধিকার অর্থাৎ আমাদের নাগরিকদেরকে কিছু স্পেশাল পাওয়ার দেওয়া আছে। যারা ভারতের এই যে নাগরিকত্ব পড়লাম, তো যারা ভারতের নাগরিক হবে তাদের তো কিছু অধিকার থাকবে, সেইগুলোকে আমরা বলছি মৌলিক অধিকার। এবং সেটা 3 নম্বর পার্টে আলোচনা করা আছে। সংবিধানের 3 নম্বর পার্টে কি আছে না মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। কি বললাম? ফান্ডামেন্টাল রাইটস, যেটা আর্টিকেল নাম্বার 12 টু 35। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট গো। এই মৌলিক অধিকারের আর্টিকেলগুলো কিন্তু খুব পড়ে পরীক্ষায়, আমরা পড়াবো। নেক্সট 4 নম্বর পার্ট আমরা পড়ছি নির্দেশাত্মক নীতি, যেটা আর্টিকেল নাম্বার 36 টু 51, 36 থেকে 51 ভিতরে নির্দেশাত্মক নীতি, বা যাকে আমরা বলবো ডিপিএসপি, ফুল ফর্ম ডাইরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। মানে এই যে স্টেট, এখানে স্টেট বলতে কোনো রাজ্যকে বলা হয়নি, স্টেট বলতে তোমার গোটা দেশকে বলা হয়েছে, ভারতবর্ষকে বলা হয়েছে। তাহলে এই ভারতবর্ষকে চালানোর জন্য কিছু নির্দেশ দেওয়া আছে। সেই নির্দেশগুলো যেখানে আছে সেটা হচ্ছে পার্ট নাম্বার 4, 4 নম্বর অংশে এই নির্দেশগুলো দেওয়া আছে, এবং এটা আর্টিকেল নাম্বার 36 টু 51 মধ্যে। এবার দেখো আমরা যে নাগরিক হলাম, নাগরিকদের কিছু অধিকার পেলাম। এবার তো শুধু অধিকার পেলে তো হবে না, নাগরিকদের কিছু কর্তব্যও থাকতে হবে। মানে নাগরিকদের কিছু দায়িত্ববোধ থাকতে হবে, কর্তব্য থাকতে হবে, দেশের জন্য তাকে কিছু করতে হবে। সেই যে মৌলিক কর্তব্য, এই মৌলিক কর্তব্যগুলো আছে 4A। এই যে দেখো 4-4-এর পরে আসছে 4A। এই যে এ কথাটা কেন অ্যাড হলো, এ কথাটা কেন অ্যাড হলো? কারণ এইটা ছিল না, প্রথমে ছিল না, পরে আমরা এটাকে অ্যাড করেছি, যার জন্য 4A বলে এটাকে অ্যাড করলাম। তাহলে 4-এর A এই অংশে কিন্তু আমরা মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ একটা নাগরিক দেশের জন্য তার কি কি কর্তব্য আছে সেগুলো 4A ভিতরে আমরা আলোচনা করেছি। এটা বর্তমানে 11টি কর্তব্য আছে, আমরা পড়বো, কর্তব্যগুলো পড়বো। আর্টিকেল নাম্বার 51A পরীক্ষায় আসে, আর্টিকেল নাম্বার 51A এইটা কিন্তু পরীক্ষায় আসে। 51A নাম্বার আর্টিকেলে আমরা মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করেছি। নেক্সট দেখো কেন্দ্রের গঠন, রাজ্যের গঠন 5-6তে আছে। 5 নম্বর পার্টে কেন্দ্রের গঠন, 6 নম্বর পার্টে রাজ্যের গঠন। আর্টিকেল নাম্বার কেন্দ্র দেখো, কেন্দ্র 52 থেকে 151, আর রাজ্য হচ্ছে 152 থেকে 237। এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে। নেক্সট 7 নম্বর যে পার্ট বা যে অংশ সেটা কিন্তু বাতিল হয়ে গেছে, 238 নম্বর আর্টিকেল। তো এটা কবে বাদ গেল? 7th অ্যামেন্ডমেন্ট 1956, 7th অ্যামেন্ডমেন্ট 1956 7 নম্বর আর্টিকেলটা বাদ হয়ে যায়। আমরা 8 নম্বর আর্টিকেলে গিয়ে পাচ্ছি কেন্দ্র শাসিত অঞ্চল।
দেখো বলেছিলাম যে 1 নম্বর আর আর্টিকেল বললাম কি না, এটা হচ্ছে পার্ট পড়াচ্ছি আমরা। তো 8 নম্বর পার্টে গিয়ে আমরা কেন্দ্রশাসিত অঞ্চল পাচ্ছি। আমি এখানে একটা কনফিউশন তৈরি হয় বলেই আমি প্রথমে বলেছিলাম যে 1 নম্বর পার্ট পড়ার সময় খেয়াল করো, যেখানে শুধু রাজ্যগুলোর কথা বলা আছে, অর্থাৎ অঙ্গরাজ্যগুলোর কথা বলা আছে, এখানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা নাই। কিন্তু প্রথম শিডিউল বা প্রথম তালিকা যদি আমরা বলি, সেখানে রাজ্যও আছে, কেন্দ্রশাসিত অঞ্চলও আছে। কিন্তু তালিকার মধ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্পর্কে লেখা আছে কোথায় না, তো 8 নম্বর পার্টে, তাই না? 8 নম্বর পার্টে, অর্থাৎ 8 নম্বর চ্যাপ্টার বলতে পারো। 8 নম্বর চ্যাপ্টার বা 8 নম্বর পার্টে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা আছে, সেটা 239 থেকে 242-এর মধ্যে। ঠিক আছে, নেক্সট পঞ্চায়েতি রাজ, এইটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা ইম্পর্ট্যান্ট। পঞ্চায়েতি রাজ 9 নম্বরে আছে। 9 নম্বর 9 নম্বর পার্টে আছে পঞ্চায়েতি রাজ। আর্টিকেল নাম্বারটা অবভিয়াসলি মুখস্থ করতে হবে, এটাও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আর্টিকেল 243 থেকে 243 ও, 243 থেকে 243 ও পর্যন্ত। ও মানে কীরকম, 243 নম্বর হয়ে গেল, তারপরেরটা 243 এ, তারপরেরটা 243 বি, এরকম করতে করতে 243 ও পর্যন্ত গেছে। তারপরে আমরা 9-এর এতে পাবো পৌরসভা। ঠিক আছে, 9-এর এতে কি পাবো, পৌরসভা, পঞ্চায়েতের মতো, এটাও ইম্পর্টেন্ট। তো এই পৌরসভার আর্টিকেল নাম্বারটা তোমাকে জানতে হবে 243 পি থেকে জেড জি, মানে ওই 243 পি থেকে 243 জেড পর্যন্ত গেল, তারপরে জেড এ আসলো, তারপরে জেড বি, এরকম করতে করতে জেড জি পর্যন্ত যাবে। ঠিক আছে, নেক্সট 10 নম্বরে আমরা দেখব তপশিলি জাতি এবং উপজাতি। এখানে 14টি বিষয় এলাকা সম্পর্কে বলা আছে। তারপরে দেখো 9 নম্বর, এইটা তোমাকে জানতে হবে, এইটা ইম্পর্টেন্ট। সরি 9 না, 11 নম্বর, 9 তো পঞ্চায়েতি রাজ ছিল। 11 নম্বর, এইটা তোমাকে মুখস্থ করতে হবে। এখানে কি আছে, কেন্দ্র রাজ্য সম্পর্ক, কেন্দ্র রাজ্য সম্পর্ক। আর এর আগে দেখো এই যে 7 নম্বর শিডিউলে দেখো আমরা কি পেয়েছিলাম, কেন্দ্র রাজ্যের ক্ষমতার বন্টন। এখানে ক্ষমতাগুলো ভাগ করে দেওয়া হয়েছিল 7 নম্বর শিডিউলে। আর এই যে 11 নম্বর পার্ট, সেখানে গিয়ে আমরা কি পাচ্ছি, এখানে গিয়ে পাচ্ছি যে কেন্দ্র রাজ্যের সম্পর্ক, মানে কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক এবং শাসনতান্ত্রিক সম্পর্ক কেমন হবে, সেটা কিন্তু এই 11 নম্বর পার্টে বলা আছে। এবার তাহলে শাসনতান্ত্রিকটা আইনগতটা যখন আমরা দেখতে পেলাম, তাহলে 11 নম্বর পার্টে আমরা দেখলাম কেন্দ্র রাজ্য সম্পর্ক সেটা আইনগত এবং শাসনতান্ত্রিক ছিল। 12 নম্বরে গিয়ে আমরা দেখব যে এই কেন্দ্র রাজ্য সম্পর্কের কথাই বলা আছে, কিন্তু কি সেটা আর্থিক সম্পর্কের কথা বলা আছে। ঠিক আছে, বোঝা গেল। 13 নম্বরে গিয়ে আমরা দেখব ব্যবসা বাণিজ্যের কথা বলা আছে। তারপরে এইটা তোমাকে জানতে হবে 14 নম্বর, এইটা ইম্পর্টেন্ট। 14 নম্বর পার্টে কি বলা আছে, 14 নম্বর পার্টে বলা আছে পিএসসি এবং ইউপিএসসি। ঠিক আছে, তারপরে 14 এ, এইটা থেকে আরও বেশি প্রশ্ন আসে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কত নম্বর পার্টে আছে, সেটা 14 এ নাম্বার পার্টে আছে। আর্টিকেল নাম্বারটা জানতে হবে 323 এ। ও এখানে এ লেখা নাই, এটা 323 এ হবে, 323 এ। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আর্টিকেলটা কত, আর্টিকেলটা হবে 323 এ, 323 এ। ঠিক আছে, এবং এটা 42তম সংবিধান সংশোধনী 1976 এর মাধ্যমে অ্যাড হয়। তারপরে আসছি 15 নম্বর, এটাও ইম্পর্টেন্ট। 15 নম্বর আসছে নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত, মানে আমাদের এই যে ভোট হয় না, যেটা আমরা ইলেকশন বলছি, ওই ইলেকশন সম্পর্কে বলা আছে আমাদের 15 নম্বর
পার্টে এবং তার আর্টিকেলটা আছে 324 থেকে 329 এর ভিতর। তারপরে 16 নম্বরে কি আছে, এসসি এবং এসটি এর জন্য বিশেষ সুযোগ সুবিধা, এইটা কিন্তু 16 নম্বরে বলা আছে। নেক্সট, সরকারি ও জাতীয় ভাষা, এটা 17 নম্বরে আছে। তাহলে 17 নম্বরে সরকারি এবং জাতীয় ভাষা সম্পর্কে বলা আছে। তারপরে 18, এইটা একটা দাগ কম পড়েছে, এটা 18 হবে। 18 নম্বর আছে জরুরিকালীন ব্যবস্থা, এইটা তোমাদের ইম্পর্টেন্ট, এখানে স্টার মার্ক দিলাম, যেগুলো স্টার মার্ক দিলাম সেগুলো ভুললে চলবে না, সেগুলো মুখস্থ করতে হবে। তাহলে জরুরিকালীন ব্যবস্থা আছে কত নম্বরে, 18 নম্বরে, তাই না? এবং আর্টিকেল নাম্বারটাও জানতে হবে, 352 থেকে 360। তারপরে যেটা আমরা পড়বো, তারপরে এই যে 20 নম্বরটা ইম্পর্টেন্ট, 20 নম্বরে আমরা গিয়ে পড়বো সংবিধান সংশোধন। 20 নম্বর পার্টে সংবিধান সংশোধন, সংবিধানকে কিভাবে চেঞ্জ করা যায় এই বিষয়ে লেখা আছে এবং তার নিয়মকানুনগুলো সম্পর্কে বলা আছে। আর্টিকেল নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল নাম্বার 368, 368 নম্বর আর্টিকেল, এটা কিন্তু তোমাদের অনেক বেশি করে মনে রাখতে হবে। নেক্সট আর দুটো আছে 21 এবং 22। 21-এ কিছু রাজ্যের জন্য বিশেষ ক্ষমতার কথা বলা আছে এবং 22-এ জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং জাতীয় প্রতীক সম্পর্কে বলা আছে 22 নম্বরে। তাহলে আমাদের সংবিধানের কি পড়লাম আজকে, তাহলে যদি আমরা রিভিশনের কথা বলি, তাহলে প্রথমে আমরা পড়লাম যে সংবিধান গঠন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, হ্যাঁ কি না? তারপরে পড়লাম পার্টস অ্যান্ড শিডিউল, পার্টস অ্যান্ড শিডিউল। তাহলে সংবিধান গঠন এবং সংবিধানের ইম্পর্টেন্ট অংশ এবং তার তালিকা, এইগুলো আজকের ক্লাসে আমরা কভার করলাম। এবং পরীক্ষার প্রশ্ন নিয়ে যদি আলোচনায় আসো, তখন তোমরা বুঝতে পারবে যে এই একটা ক্লাস থেকে কতগুলো প্রশ্ন পরীক্ষায় আসে। সেই জন্য ক্লাস খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেরকম ভাবে তোমরা পড়াশোনা করবে আশা রাখছি। চলো, এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে প্রিপারেশন করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।